এখানে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়, তিনি তো একটা ভিকটিম কার্ড পেয়ে যাবে যে আমাকে তাহলে ভোট দেন, দেখো আমাদের উপর কীরকম অত্যাচার হচ্ছে। তা আমার ধারণা কেন্দ্রে যারা ক্ষমতা আছেন তারা এই ভিকটিম কার্ড তাকে দিতে চাইছেন না। দেখুন, হুমায়ুন কবির যা করছেন, আমার ব্যক্তিগত বিশ্বাস সেটা মমতা ব্যানার্জির সঙ্গে পরামর্শ করেই করছেন। যে আমরা মুর্শিদাবাদে মুসলমানরা 70%, হিন্দুরা 30%, ওদের কেটে গঙ্গায় ভাস দিতে আধ ঘন্টা না 1 ঘন্টা সময় লাগবে, এরকম তো কিছু বলেছিলেন। তো ওনার নিজেরই তো দাবি যে এটা মমতা ব্যানার্জি ওনাকে বলতে বলেছিলেন। তো মমতা ব্যানার্জি যা করতে বলছেন উনি করছেন। এই যে নির্মাণটা হয়েছে এবং চলছে, ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেওয়া হয়নি, পুলিশ সেগুলো দেখেনি কেন? অতএব এই যা ঘটনা ঘটেছে সেটার জন্য তো সবথেকে বেশি দোষী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রী। স্যার, ভোটের আগে নবান্নের মাস্টার স্ট্রোক বলা যায় রাজ্যের প্রায় 109 জন ইন্সপেক্টরকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণভাবে দেখছেন কি এটা? না, ভোটের আগে রাজ্যের যারা শাসক দল চাইছেন তারা তো চাইবেন যে তারা যাদেরকে পছন্দ করেন তাদের ভালো জায়গায় দিতে, ভোটে যারা বিশেষ দায়িত্ব পালন করবেন তাদেরকে দিতে। তো সেখানে আর একটা কথা তারা মনে রাখেন যে 3 বা তার থেকে বেশি সময় যেখানে আছে, নির্বাচন কমিশন সাধারণত আসার পর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। তাহলে এখন তাদের ভেবে নিতে হবে যে এত বেশি দিন যারা আছে, নির্বাচন কমিশন তাদেরকে শুধুমাত্র ওই কারণে সরাতে পারবে, তাদেরকে যদি আগে থেকে সরিয়ে দিয়ে যে লোককে তারা পছন্দ করছেন অল্প দিন আছে এরকম দেখেন, তাহলে ওই যে সরিয়ে দেওয়ার সংখ্যাটা অনেক কম হবে। তো আমার ধারণা তারা সেই উদ্দেশ্য থেকে বদলিটা করেছে। মানে এটা কি ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে? দেখুন, সরকারি কর্মচারীরা কীরকম কর্তব্য পালন করছেন, তারপরে ভোটের প্রভাব পড়া উচিত নয়। কিন্তু আমাদের দেশে সব যেহেতু নিয়ম অনুসারে হয় না, দুর্নীতি হয়, সেই জন্য প্রভাব পড়ে। এবং একাধিকবার এই সরকারের উপর অভিযোগ উঠেছে যে সরকারের ঘনিষ্ঠ কিছু যে সমস্ত অফিসাররা আছেন তাদের বিভিন্ন পদোন্নতি, এক্ষেত্রেও কিছু একই বিষয় উঠে আসে। দেখুন, সরকারের তো ঘনিষ্ঠ বলে কথা হয় না, শাসক দলের ঘনিষ্ঠ। সরকারে আজকে একজন আছেন, কালকে অন্যজন বসবেন। এখন শাসক দলের ঘনিষ্ঠ হওয়াটা আপত্তি নয়, কিন্তু ঘনিষ্ঠ হওয়ার ফলে বেআইনি কাজ করা, যেটা আইন বিরুদ্ধ কাজ সেটা করা, সেটা হচ্ছে আপত্তি। এক্ষেত্রে আরেকটা বিষয় উঠে আসছে, যেটা রাষ্ট্রপতি শাসনের জল্পনা দীর্ঘদিন ধরে বলা যায় রীতিমতো ঠান্ডা ঘরে চলে গিয়েছিল। সেই যে রাষ্ট্রপতি শাসন, সেটা আবারও উঠে আসছে, মাথাচাড়া দিচ্ছে। সৌমিত্র খা, তাকে গ্রেপ্তার করা হয়, তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসন না হলে এই রাজ্যের যে সমস্ত ব্যবস্থা আছে সেটাকে ঢেলে সাজানো না গেলে ঠিকঠাকভাবে ভোট বা তার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। আপনি একই মনে করছেন? দেখুন, আমি এই কথাটা মনে করি, যেমন এখানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, শাসক দলের নেতারা প্রশাসনের লোকদের, পুলিশের লোকদের কাজে লাগিয়ে সেই সংশোধনের কাজ ঠিকমতো করতে দিচ্ছে না। আমি এটা মনে করি যে এখানে যদি রাষ্ট্রপতি শাসন করে এই ভোটার তালিকা সংশোধনের কাজটা করা যায়, তাহলে কিন্তু সেটা অনেক ভালোভাবে করা যাবে। তেমনি রাষ্ট্রপতির শাসন কখন জারি করা যায় সে নিয়ে আমাদের সংবিধানে খুব পরিষ্কার বলা আছে। যদি বাইরের আক্রমণ ঘটে, আভ্যন্তরীণ গোলযোগ দেখা যায়, কিংবা রাজ্যের যে প্রশাসন সেটা সংবিধান অনুসারে চালানো যাচ্ছে না। তো ধরুন যে ইডির রেড হচ্ছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজি, সিপি সকলকে নিয়ে সে রেডে বাধা দিতে চলে গেলেন। তো নিঃসন্দেহে এটা সংবিধান অনুসারে চলছে না। তো সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, কিন্তু সেটা কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছেন তারা কি এটা করতে চাইবেন? কারণ রাজ্যের শাসক দলের নেতৃত্ব চাইবেন, উনি বরাবর ভিকটিম কার্ড চান। 21 সালে দেখুন, নন্দীগ্রামে পায়ে তার কেউ সত্যিই মারুক বা নিজের দোষে লাগুক, উনি বললেন যে তার পায়ে আঘাত লেগেছে। নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, সেখানে তিনি ফার্স্ট এড নিলেন না। নন্দীগ্রাম থেকে কলকাতা আসার পথে অনেক হাসপাতাল আছে, কোথাও তিনি গেলেন না, সোজা এসে ঢুকে গেলেন পিজি হাসপাতালে। সেখানে তার পছন্দের ডাক্তাররা তার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং সে ব্যান্ডেজ নিয়ে তিনি ভোটে প্রচার করলেন। ভিকটিম কার্ড।
তো এখানে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়, তিনি তো একটা ভিকটিম কার্ড পেয়ে যাবে যে আমাকে তাহলে ভোট দেন, দেখো আমাদের উপর কীরকম অত্যাচার হচ্ছে। তো আমার ধারণা কেন্দ্রে যারা ক্ষমতা আছেন তারা এই ভিকটিম কার্ড তাকে দিতে চাইছেন না। অন্যদিকে আপনি বলছেন কেন্দ্র চাই কিনা সেটা নিয়ে একটা দ্বিধা রয়েছে, সেই প্রশ্ন তো অবশ্যই রয়েছে। সেখানে অমিত শাহ তিনি আজকে বঙ্গোপসাগরে এসেছেন, তিনি বঙ্গোপসাগরে এসে বলছেন যে সরকার পাল্টে দিন, তাহলে যে সমস্ত ব্যক্তিরা জেলে গেছে, তিনি কুণাল ঘোষের নাম নিলেন, তিনি ববি হাকিমের নাম নিলেন, তারপর বলছেন যে যদি সরকার পাল্টে যায় তাহলে বাদবাকি যারা বেঁচে আছে তারাও চলে যাবে। কোন দিকে ইঙ্গিত করছেন? দেখুন, এখানে সরকার পাল্টাল মানে রাজ্য সরকারে এখন যারা শাসন ক্ষমতায় আছে তাদের জায়গায় অন্যদের ক্ষমতায় আনবে। তো অন্যদের ক্ষমতা আসলে কেউ জেলে যাবেন কি না সেটা তো কোর্টের আদেশের উপর নির্ভর করবে। শাসক দলের কোনো নেতা বললেই তারা চলে যাবে এরকম নয়। তিনি বলছেন যে এই যে সমস্ত দুর্নীতি তৃণমূল করেছে, সরকার পাল্টে অর্থাৎ বিজেপি সরকার আনলে এই সমস্ত দুর্নীতির তদন্ত হবে এবং কোনো কোর্টের নির্দেশেই যে যারা বাকি আছে তাদেরও জেল হেফাজত হবে। হ্যাঁ, হতে পারে, যেতে পারে, কিন্তু হবেই এটা বলা যাবে না। স্যার, অন্যদিকে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তিনি আজ সভা করছেন। তিনি সবার আগে একটি হুঁশিয়ারি দিয়েছেন যে এবারও যদি সভায় কোনোভাবে বাধা সৃষ্টি হয় তাহলে তিনি যে জাতীয় সড়ক আছে সেই জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখবেন। কোথাও গিয়ে কি এই ধরনের যে উস্কানিমূলক বক্তব্য, এগুলো এই যে সামনে নির্বাচন কতটা ভয়ানক? দেখুন, হুমায়ুন কবির যা করছেন আমার ব্যক্তিগত বিশ্বাস সেটা মমতা ব্যানার্জির সঙ্গে পরামর্শ করেই করছেন। এই সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো উনি তো নিজে বলেছেন যে ওনার এই যে খুবই আপত্তিজনক বক্তব্য যে আমরা মুর্শিদাবাদে মুসলমানরা 70%, হিন্দুরা 30%, ওদের কেটে গঙ্গায় ভাস দিতে আধ ঘন্টা না 1 ঘন্টা সময় লাগবে, এরকম তো কিছু বলেছিলেন। তো ওনার নিজেরই তো দাবি যে এটা মমতা ব্যানার্জি ওনাকে বলতে বলেছিলেন। তো মমতা ব্যানার্জি যা করতে বলছেন উনি করছেন, এরপরে মমতা ব্যানার্জি যেরকম বলবেন উনি সেরকমই করবেন। তিনি এইরকম বক্তব্য রাখছেন, তারপরে অন্য দলও তো এইরকম বক্তব্য রাখতেই পারে যে আমরা এখানে ভাঙচুর চালাবো, এখানে অবরুদ্ধ করে রাখবো। এটা সংবিধানের জন্য কতটা ক্ষতিকর? না, আমি বিক্ষোভ দেখাবো, আন্দোলন করব বলা যায়, কিন্তু ভাঙচুর করব বা এসব কথাবার্তা মানে এটা তো অপরাধ, এর জন্য সাজা হওয়া উচিত। এইখানে কি আবার সেই ঘুরে ফিরে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে আসছে? আমি তো বললাম রাষ্ট্রপতি শাসন কখন জারি করা যায়, এবং রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে। তো সেটা করা হবে কি না সেটা দিল্লিতে ঠিক হবে, এখানে ঠিক হবে না। স্যার, আমি শেষ প্রশ্ন করব। অমিত শাহ তিনি বঙ্গোপসাগরে এসে আবারও সেই আনন্দপুরী যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড নিয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে কেন এখনও মোমোর মালিকদের গ্রেপ্তার করা হলো না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে স্যার, যদি এটা জনস্বার্থের মামলা হয়, এখানে তো বহু মানুষের প্রাণ চলে গিয়েছে, তো অমিত শাহ তিনি কি কোনো ব্যবস্থা নিতে পারতেন না স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে? দেখুন, তিনি তো কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, এখানকার পুলিশ বা আইন শৃঙ্খলা এখানে যেভাবে বিচার হয় সেটা তো রাজ্য সরকারের অধীন। তো রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি আবার ভূমি রাজস্ব মন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী। তো যেখানে এই কারখানা চলছিল সেটা তো জলাভূমিতে, তো সেখানে তো কোনো নির্মাণ হওয়ার কথা না। তো এতদিন ধরে নির্মাণ হয়েছিল, ভূমি রাজস্ব মন্ত্রী দেখেননি কেন? এই যে নির্মাণটা হয়েছে এবং চলছে, ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেওয়া হয়নি, পুলিশ সেগুলো দেখেনি কেন? অতএব এই যা ঘটনা ঘটেছে সেটার জন্য তো সবথেকে বেশি দোষী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রী। তো তার বিরুদ্ধে তো মামলা শুরু করে তদন্ত হওয়া উচিত, কেন্দ্র সরকারের করা উচিত। কেন্দ্রীয় সরকার তদন্তের আদেশ দিতে পারেন, কিন্তু এখানকার যারা তদন্তকারী সংস্থা আছেন তাদেরই তো করা উচিত। এখানকার তদন্তকারী সংস্থা রাজ্য পুলিশের কথা বলছি। হ্যাঁ, রাজ্য পুলিশও তো বলা নেই যে মুখ্যমন্ত্রী অপরাধ করলে তার তদন্ত হবে না, সেটা তো কোথাও বলা নেই। মানে এইখানে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ কোনো পদক্ষেপ নিতে পারতেন? তিনি রাজ্যকে ডাইরেকশনও দিতে পারেন, হোম সেক্রেটারির মাধ্যমে রাজ্যের হোম সেক্রেটারিকে বলতে পারেন, চিফ সেক্রেটারির মাধ্যমে, ওখানে ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে বা হোম সেক্রেটারির মাধ্যমে এখানে চিফ সেক্রেটারিকে বলতে পারেন, এখানে ডিজিকে নির্দেশ দিতে পারেন।